বাংলাদেশ কেন এই গোটা ঘটনায় মৃত্যুর সংখ্যা এড়াতে চাইছে বা এই গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে? আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনা একেবারে স্বাভাবিক দুর্ঘটনা নয়। এই দুর্ঘটনার পিছনে কিন্তু কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছিল। প্রায় 27 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 25 জনই শিশু বা পড়ুয়া। এই ঘটনা কিন্তু পরিষ্কার প্রমাণ দেয় যে চায়না মাল বেশি দিন টেকে না। পাশাপাশি এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনার পিছনে যাদের হাত আছে, ওয়াকারুজ্জামান বা মোহাম্মদ ইউনুস, তারা যেন কোনোভাবে রেহাই না পায়। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশের এই যে এয়ারক্রাফট দুর্ঘটনা, এই দুর্ঘটনায় কিন্তু বহু প্রশ্ন উঠে আসছে এবং এই এয়ারক্রাফট দুর্ঘটনাকে সামনে রেখে বেশ কিছু প্লট কিন্তু ইতিমধ্যে এই অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং ওয়াকারুজ্জামান বা বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু সাজাতে শুরু করেছেন। এবং এরপরেই স্বাভাবিকভাবে এই চীনা বস্তু বা চীনা কোনো সামরিক যানের উপর বা চীনা কোনো সামরিক অস্ত্রের উপর ভরসা রাখা নিয়ে প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আজ আমার এই আলোচনা, যে বাংলাদেশ কেন এই গোটা ঘটনায় মৃত্যুর সংখ্যা এড়াতে চাইছে বা এই গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে। প্রাথমিকভাবে আমি একটু বলে রাখার চেষ্টা করব, গতকাল এই যে বিমান AK খণ্ডকর যে এয়ারবেস ক্যাম্প, সেই ঢাকার থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরের এই AK খণ্ডকর, যেটা মূলত বাংলাদেশের অন্যতম এয়ারবেস ক্যাম্প, সেই এয়ারবেস ক্যাম্প থেকে ওড়ে এবং এই এয়ারক্রাফটটি মূলত একজন চালাচ্ছিলেন এবং একজনই পাইলট ছিলেন। প্রাথমিকভাবে আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে ধরনের এয়ারবেস ক্যাম্প রয়েছে, বিশেষ করে এই খণ্ডকার এয়ারবেস ক্যাম্প, যেটি মূলত তৈরি হয়েছিল একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়। এই খণ্ডকর এয়ারবেস ক্যাম্প মূলত বেশ কিছু মহড়ার জন্য ব্যবহার করা হতো এবং এই মহড়া কেন এই ঢাকা চত্বরে চলে এলো, বা যেটা মূলত সবথেকে জনবহুল এলাকা, আমরা জানি কম বেশি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা হচ্ছে ঢাকা, কেন উত্তরা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই এয়ারবেস ক্যাম্প থেকে এই এয়ারক্রাফটটি ঢাকার পাশে চলে এলো, সেটা কিন্তু প্রশ্ন উঠছে। এবং সবথেকে বড় এই যে দুর্ঘটনা, বা এই যে দুর্ঘটনাই বলা ভালো, এবং এই দুর্ঘটনার মধ্যে বেশ কিছু তথ্য, বেশ কিছু চিত্র সামনে আসছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করবো। এবং আমি তুলে ধরার চেষ্টা করার পর, তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনা একেবারে স্বাভাবিক দুর্ঘটনা নয় এবং এই দুর্ঘটনার পিছনে কিন্তু হাত রয়েছে কোনোভাবে জঙ্গির, কিংবা এই দুর্ঘটনার পিছনে কিন্তু কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছিল। প্রাথমিকভাবে এই F7, এই যে ফ্লাইটটি বা যে এয়ারক্রাফটটি দুর্ঘটনার মুখে পড়েছে, F7 BGI, এই F7 BGI মূলত সোভিয়েত ইউনিয়ন এবং চীনের তৈরি করা একটি এয়ারক্রাফট এবং মূলত 1950 সালের পর MiG-21 থেকে এই এয়ারক্রাফটটি একেবারে ডিজাইন করা হয় এবং 1970 সালের পর এটি বাংলাদেশ রীতিমতো ব্যবহার করা শুরু করে। কিন্তু 2013 সালের পর এই এয়ারক্রাফটটি মূলত চীন বাদ দেয় এবং চীন এই ধরনের এয়ারক্রাফট দুর্ঘটনার কারণে বাদ দিতে শুরু করে। পাশাপাশি এই এয়ারক্রাফটটি মূলত প্রশিক্ষণ কাজের জন্য বাংলাদেশ ক্রয় করে 2013 সালে 11টি এয়ারক্রাফট ক্রয় করে। এইখানে প্রাথমিকভাবে প্রশ্ন উঠছে, এই এয়ারক্রাফট কোন প্রশিক্ষণের জন্য গতকাল ব্যবহার করছিল? প্রাথমিকভাবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, এই এয়ারক্রাফট খণ্ডকর যে এয়ারবেস ক্যাম্প, সেইখান থেকে উড়েছে এবং বিশেষ কিছু মহড়া চালাচ্ছিল তারা। কিন্তু কেন মহড়া চলছিল, এবং যে আশ্চর্যজনক তথ্য, যে গোপন তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যে এই ফ্লাইটে যিনি পাইলট ছিলেন, আমি নাম বলার চেষ্টা করব, তৌরিক ইসলাম সাগর, তার 1040 ঘন্টা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট করার তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই যে তৌরিক, তার কিন্তু মূলত এর আগে কখনো এই ধরনের এয়ারক্রাফট একা চালাননি বা একা ফ্লাই করেননি, কিন্তু গতকাল তিনি একাই ফ্লাই করেছিলেন এই ফ্লাইট। প্রশ্ন উঠছে, বা এই এয়ারক্রাফট কেন তিনি একা ফ্লাইট করেছিলেন, কেন এই এয়ারক্রাফট প্রাথমিকভাবে তাকে একা ফ্লাই করতে দেওয়া হলো? প্রশ্ন উঠছে এইটাই যে কোনো সামরিক পরিস্থিতি বা বিশেষ পরিস্থিতির সম্মুখীন না হলে বাংলাদেশ এই ধরনের যে মহড়া, সেই মহড়া কেন দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে কেন এই ব্যক্তিকে, তৌরিককে, কেন একা এই ফ্লাইট বা এই এয়ারক্রাফট রান করতে দেওয়া হলো? এয়ারক্রাফটের যে চালক, তার মৃত্যু হয় বা পাইলটের মৃত্যু হয়, কিন্তু প্রাথমিকভাবে এই যে স্কুল, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ক্লাস চলছিল,
প্রায় 27 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 25 জনই শিশু বা পড়ুয়া, তার মধ্যে একজন পাইলট এবং একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। ফলে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এইখানে বাংলাদেশের একেবারে যদি বলা চলে ইরেসপন্সিবিলিটি রয়েছে কোন দিক থেকে। এই যে ফ্লাইট, চীন যে ফ্লাইট বাদ দিয়ে দিয়েছে, যে ফ্লাইট রীতিমতো বারবার করে ক্র্যাশ করেছে, এর আগে বাংলাদেশে এই ফ্লাইটই কিন্তু ক্র্যাশ করেছিল F7 সিরিজের। ফলে যেখানে বাংলাদেশ এই ধরনের সিরিজ, এই ধরনের যে এয়ারক্রাফট আগে ক্র্যাশ করেছে, তারা কেন ফের এই এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল বা মহড়া চালাচ্ছিল, তাও সেটা এরকম জনবহুল এলাকায়, সেটা একটা দিক। অন্য দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধটা কিন্তু আসছেই। তার কারণ গোপালগঞ্জে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ঘটনা যেখানে আওয়ামী লীগ ফিরতে পারে, আওয়ামী লীগ যদি ফেরে বা আওয়ামী লীগের যে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে পারে, তিনি হুমকিও দিচ্ছেন বারবার করে। এই গোপালগঞ্জের ঘটনার পর থেকে তারা কি অতিরিক্ত সচেষ্ট বা এইখানে কোনো জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট, তারা কি কোনোভাবে এই বাংলাদেশের শরিয়ত আইন বা এই হিজবুল মুজাহিদ্দিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে একেবারে তারা দেশ তুলে দিতে চাইছেন, যাতে করে পাকিস্তান যে ধরনের শাসন চালায় সেনাদের তরফ থেকে, সেনারা তারা শেষ কথা, বাংলাদেশেও কি এবার সেটা হতে চলেছে? সেই যে সেই ছক করতে গেলে প্রাথমিকভাবে কিন্তু একটা সামরিক তোড়জোড় করতেই হবে, যাতে হাসিনাকে রুখে দেওয়া যায়, যাতে এই নির্বাচনের আগে কোনোভাবে সেনাদের গুরুত্ব এস্টাবলিশ করা যায়। সেক্ষেত্রে কি এই মহড়া চালানো হচ্ছিল বিশেষ মহড়া, যেই কারণে এই কোনোভাবে কোনো গুরুত্ব ছাড়া এইরকম একটা ঘটনা, এইরকম একজন ব্যক্তি যার প্রাক্তন অভিজ্ঞতাও আছে, তাকে মাত্র একা সিঙ্গেল হ্যান্ডেডলি তাকে একেবারে ফ্লাইট বা এই ধরনের এয়ারক্রাফট রান করতে দেওয়া হলো, যেখানে এই এয়ারক্রাফট পুরনো। প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছেছে আমাদের কাছে, যে মেকানিজম কারণের জন্যই বা টেকনিক্যাল ফল্টের জন্যই প্রাথমিকভাবে এই এয়ারক্রাফটটি ভেঙে পড়ে। আমরা এই যে ভিডিও আমরা দেখেছি বিশেষ কিছু ভাইরাল ভিডিওতে বা যে ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, যে এই ফ্লাইট কিন্তু বা এই যে এয়ারক্রাফট সেটা কিন্তু আকাশেই জ্বলে যায়, এরপর ভেঙে পড়ে এই মাইলস্টোন স্কুলে। কিন্তু এইখানে বাংলাদেশের ইরেসপন্সিবিলিটি যেমন তুলে ধরার চেষ্টা করছি আমি, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে ভারতের বিরুদ্ধে কি তাহলে ষড়যন্ত্র? অন্যদিকে যদি দেখা যায় যে চীনের ইনভলভমেন্ট রয়েছে, চীন কিন্তু এই যে এয়ারক্রাফট তারা দিয়েছে, এবং আমি একেবারে তথ্য নিয়ে বলার চেষ্টা করব যে চীন থেকে কিন্তু এর আগে বাংলাদেশ 11টা এয়ারক্রাফট নিয়েছে, এই এয়ারক্রাফট, এবং যার মধ্যে অধিকাংশ চাইনা মেড প্ল্যান, এবং লাস্ট কয়েক বছরে কিন্তু 11টি দুর্ঘটনাও ঘটেছে, এবং এই 11টি দুর্ঘটনার অধিকাংশ অর্থাৎ 7 থেকে 8টা সেটা কিন্তু চায়নার তৈরি প্লেন বা এয়ারক্রাফট, বা রাশিয়ান মেড এয়ারক্রাফট কিন্তু 3টে রয়েছে। এই ঘটনা কিন্তু পরিষ্কার প্রমাণ দেয় যে চায়না মাল বেশি দিন টেকে না। ফলে চীনের তরফ থেকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার, চীন কিন্তু এই গোটা ঘটনা এবার বিপক্ষে পড়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করলাম, বাংলাদেশের ইরেসপন্সিবিলিটি বা বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীনতা, অন্যদিকে যদি দেখা যায় সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে ষড়যন্ত্র কিছু একটা ভিতরে ছিল, যে কারণে এই বিশেষ মহড়া চালাচ্ছিল এই ইউনুস সিন্ডিকেট। এবং একটা বিশেষ মহড়া কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না থাকার কারণেই, কোনো বড় মহড়া নেই, কোনো বড় দুর্ঘটনা নেই, কোনো বড় জরুরি অবস্থা নেই, তাও এই ধরনের ক্ষেত্রে একা এই তৌরিককে ফ্লাইট করতে দেওয়া, তৌরিককে এই ধরনের এয়ারক্রাফট তার একাকে ছেড়ে দেওয়া, এটা কিন্তু নিছক প্র্যাকটিস বা নিছক মহড়া নয়, বিশেষ মহড়া, যেটা কোনোভাবে ইউনুস সিন্ডিকেট করছিলেন। তার একটা বিশেষ কিছু কারণ ছিল, প্রাথমিকভাবে এই কারণ মনে করা হচ্ছে, গোয়েন্দা বলছে, বিশেষ যারা গোয়েন্দা রয়েছে তারা বলছে এই বিশেষ মহড়া বা এই গোপন মহড়া চালানো হচ্ছিল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বা ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নেওয়ার জন্য। এই একটা দিক, এবং চায়না কিভাবে তাদের ডোবালো সেই একটা দিকে তুলে ধরেছে। এবং এই আলোচনায় আমি একটা শেষ যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে F7। এই F7 কিন্তু এর আগে যেমন বাংলাদেশের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, F7 কিন্তু মায়ানমারের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। মায়ানমারে 2025-এ কিন্তু জুনে একটা এই J7 ক্র্যাশ করে, এবং সেটা কিন্তু চায়নার। পাশাপাশি এটা কিন্তু এই যে বেজিং, সেই বেজিংয়ের পাশে ইয়াংজাং, এই ইয়াংজাংও কিন্তু এই 2022 সালে এই ধরনের এয়ারক্রাফট, এই চীনের এই ধরনের এয়ারক্রাফট সেটা কিন্তু রীতিমতো দুর্ঘটনার মুখে পড়ে। ফলে এই বিষয়টা স্পষ্ট যে চায়না মাল বেশি দিন থেকে না। এখানে আরও একটা বিষয় তুলে ধরার আছে যে এই মোহাম্মদ ইউনুস এবং এই ওয়াকারুজ্জামান, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের স্লোগান উঠতে শুরু করেছে, এবং বাংলাদেশ কেনই গোটা ঘটনা চেপে দিতে চাইছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্র যদি ফার্দার কোনো স্টাডিজ বা ফার্দার কোনো এনকোয়ারিতে চলে যায়, সেক্ষেত্রে এই এনকোয়ারিতে কিন্তু পরিষ্কার রিভিল হয়ে যাবে যে ভারতের বিরুদ্ধে কী ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে। ইন্টারন্যাশনাল লেভেলে যদি রিভিল হয়ে যায় ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি তারা নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে বাংলাদেশ
কত বড় ষড়যন্ত্রীকারী দেশ, এবং এই দুর্ঘটনা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখছে না কিন্তু সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই ওয়াকারুজ্জামান এবং ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো শুরু হয়েছে, যদিও এক্ষেত্রে ওয়াকারুজ্জামান বা মোহাম্মদ ইউনূস তারা কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করার যে বার্তা দিয়েছেন, পাশাপাশি এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই ওয়াকারুজ্জামান বা ইউনূস তারা যে এই রকম গণহত্যা করলো, এক প্রকার গণহত্যা করে কি চাপা দিতে চাইলো, এবং কেন বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে বারবার করে অভিযোগ আসে যে কেন তাদেরকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে খবর পৌঁছচ্ছে যে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক বড় হতে পারে, এই দুর্ঘটনায় ষড়যন্ত্র আরও অনেক বড় হতে পারে। কেন সেই ষড়যন্ত্র রিভিল করতে বা কেন সেই ষড়যন্ত্রের উদ্ঘাটন করতে বাংলাদেশ দিচ্ছে না? তাহলে কি কোনোভাবে এই ষড়যন্ত্র উদ্ঘাটন হলে বাংলাদেশের ওয়াকারুজ্জামান বা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারে? কেন তারা এই দুর্ঘটনাকে চাপা দিতে চাইছে তাড়াতাড়ি? সেটা কি ভারতের বিরুদ্ধে একেবারে ষড়যন্ত্র? সেটা যদি ফাঁস হয়ে যায় আন্তর্জাতিক লেভেলে তাহলে আরও বিপদে পড়বে তারা, সেই জন্যই প্রশ্ন উঠছে। এবং এদিক থেকে যে চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, ইরেসপন্সিবিলিটি, চায়না মাল বেশি দিন থেকে না, চীনের উপর যে ভরসা সেই ভরসায় তাদের ডোবালো, অন্যদিকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং ঠিক সেই জন্যই কি এই গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা। এই চিত্রগুলোই কিন্তু এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে সামনে আসছে, এবং এই দুর্ঘটনার পর সেটা বাংলার হোক, সেটা বাঙালি হোক, কিংবা বাংলাদেশের হোক, আমরা সবাই ভারাক্রান্ত এবং আমরা চাই দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। স্বজনহারা কান্না, সেই স্বজনহারা কান্না আমরাও কেঁদেছি, এবং বাংলাদেশে যারা এই মুহূর্তে এই দুর্ঘটনায় আহত বা নিহত তাদের চোখের জল যেন দ্রুত মুছে যায়, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই প্রত্যাশা করছি। এবং এটাও আমি বলে রাখার চেষ্টা করছি যে এই দুর্ঘটনার পিছনে যাদের হাত আছে, ওয়াকারুজ্জামান বা মোহাম্মদ ইউনূস, তারা যেন কোনোভাবে রেহাই না পায়, এবং তারা যেন বাংলাদেশের সাধারণ মানুষের যেমন ক্ষোভের মুখে রয়েছে তারা যেন উচিত সাজা পায়। এই গোটা দুর্ঘটনায় বাংলাদেশ আর কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবে, এবং বাংলাদেশ কিভাবে এই দুর্ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বার করতে পারবে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।